আর বৈধ করতে পারবেন না। জি ধন্যবাদ। আমরা ফোনটা নিই, ম্যাডাম ফোনটা নিই আমি সময় যে প্রফেসর চৌধুরী আমরা ফোনটা নিই। হ্যালো হ্যালো, জি বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্নটা হচ্ছে আমি নোয়াখালী থেকে বলছি। জি বলুন প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে যে অতীতে তো অনেকবার বাংলাদেশের সংবিধান পরিবর্তন বা কাটাপিটা অনেকবার হয়েছে। জি। ওই সময় এগুলা নিয়ে এমন একটা কাজও জিজ্ঞাসা করা হয় নাই বা সরকার দল বিরোধী দল ওই সময় এগুলো এমন একটা মার্কেটই ছিল না। জি। এবার যেহেতু সরকার এটা পরিবর্তন করবে, এটাকে নিয়ে যেহেতু আলোচনার আহ্বান জানানো হয়েছে, দীর্ঘ 1 বছর এটা নিয়ে একটা প্রক্রিয়া ছিল। কিন্তু আমাদের বিরোধী দল এদের প্রশ্নটা হচ্ছে যে আপনার সংলাপের মূল এজেন্ডাটা কি? এখন এরা তো আলোচনা যাওয়ার জন্য এমন একটা প্রস্তুত ছিল না এবং যাওয়ার সরাসরি নিষেধ করে দিচ্ছে। তো এখন যেহেতু সংবিধান ফাঁস হওয়ার পরে আবার তো আলোচনা বসা যায়, যেহেতু কেয়ারটেকার গভর্নমেন্টটা অতীতে আপনার কি হয়েছে এটা তো আপনারা বিচার বিশ্লেষণ আপনারা জানেন। জি জি ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য। প্রফেসর দিলদার চৌধুরী যেটা বলতে চাচ্ছিলেন, আপনি একটা কথা বলছেন। আমি বলতে চাচ্ছিলাম যে আপনার তারা হাইকোর্টের রায়ের উপরে আমরা সুপ্রিম কোর্টের রায়ের উপরে যে তারা এরকম রায় কেন দিল, তাই না? তাহলে কি এর বিরুদ্ধে একটা রিট করবো আমরা? আর ফিফথ আপনার অ্যামেন্ডমেন্টে যেগুলি জিয়াউর রহমান সাহেব পাশ করে গেছিলেন সেগুলি তো বাতিল হয়ে যাওয়ার কথা, কিন্তু সেগুলো আবার রেখে দেওয়া হলো। তো অবৈধ হলো না সেগুলি? আপনার কোর্টের ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারে, জাজদেরকে অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারে যেগুলি জিয়াউর রহমান সাহেব চেঞ্জ করেছেন হুবহু রেখে দেওয়া হয়েছে। জি ধন্যবাদ। মিস্টার মন্ডল, বর্তমান যে সংশোধনীতে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব করা হয়েছে বা বিধান রাখা হয়েছে তাতে সিটিং পার্লামেন্টকে রেখে ইলেকশন হবে, তাই তো? আপনার কি মনে হয় যে সাধারণ মানুষ এটা মেনে নেবে? এটা আমাদের সংস্কৃতিতে কিন্তু ছিল না, আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম গত 20 বছর ধরে যে একটা লেভেল প্লেইং ফিল্ডে ইলেকশন হবে। আমি ফোনটা নিই, তারপর এই বিষয়ে আপনার মতটা শুনবো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। মাসুদ বলছিলাম। হ্যাঁ জি বলুন। আমি আপনাদের আলোচনার সাথে একটু সই করতে চাচ্ছিলাম। জি প্লিজ। সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের যে নিয়ে যে আলোচনা হচ্ছে, হ্যাঁ আমরা তো গণতান্ত্রিক দেশের লোক, বাংলাদেশের রাজনীতি টোটালে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত আছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা ফর্মুলাটাই তো গণতন্ত্রের পরিপন্থী। হ্যাঁ, এখন এই গণতন্ত্রের পরিপন্থী হলেও আমরা আমাদের দেশের যে রাজনৈতিক পরিবেশের কারণে আমরা আমাদের যে প্রকৃতপক্ষে আসলে নির্বাচন কিভাবে হওয়া উচিত এটার উপর বিশ্বাস স্থাপন করতে না পারায় এই যে বর্তমানে যারা বিরোধী দল এবং যারা ক্ষমতাসীন দল তারা উভয়ই কিন্তু এক মতের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলাটা তারা কিন্তু এটা পাশ করে, বিলটা পাশ করে। হ্যাঁ, তো পরবর্তীতে রাজনৈতিক ইতিহাসে দেখা যাচ্ছে যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান হয়ে আসেন, নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশন হন, ওই রাজনৈতিক নেতৃবৃন্দের যারা ক্ষমতায় থাকেন তারা ওখানে বিভিন্ন প্রকার প্রক্রিয়ায় তাদের নিজস্ব লোকজন সেট করা, যার কারণে বিগত দিনের রাজনৈতিক বাংলাদেশের ইতিহাসে দেখা যাচ্ছে যে এই তত্ত্বাবধায়ক সরকারের উপরে এখন তারা বিশ্বাস স্থাপন করতে পারতেছে না। জি জি ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমি মিস্টার মন্ডল বলার আগে আমি আরেক দুটো পয়েন্ট যোগ করি। একটা হচ্ছে সিটিং পার্লামেন্ট, সিটিং ক্যাবিনেট থাকা অবস্থায় যে নির্বাচন হবে। আমরা ইকবাল সুবহান চৌধুরী সাহেবের কাছে শুনেছি, অন্যরাও বলেছেন বিভিন্ন লেখালেখিতে, যে অতীতে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন নিয়েও মানুষের মনে অনেক প্রশ্ন ছিল, অনেক সমালোচনা ছিল, যদিও সেটা খুব ব্যাপক রূপ লাভ করেনি। কিন্তু সিটিং ক্যাবিনেট এবং সিটিং পার্লামেন্টের আন্ডারে উইথ ইলেকশন কমিশন অফকোর্স যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি যেই দল হারবে সেই দলের প্রতিক্রিয়া কি হতে পারে? আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু আগেই আমাদের একজন প্রশ্নকর্তা জিজ্ঞাসা করছিলেন যে সরকারি দল এবং বিরোধী দলের সমঝোতার কথাটি। জি জি, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন, ভালো সাজেশন। আজকের পত্রিকা আপনারা দেখেছেন যে সরকারি দলের সাধারণ সম্পাদক এবং সম্মানিত মাননীয় এলজিআরডি মিনিস্টার বলেছেন যে তারা সংসদের বাইরে এবং ভিতরে এমনকি মক্কা শরীফেও যে কোনো স্থান, এমনকি মক্কা শরীফেও আলোচনায় বসতে রাজি আছেন। তা এটি অত্যন্ত একটা ভালো কথা আমি মনে করব। তবে আমি মনে হয় যে এখানে একটি দিক দেখতে হবে যে গভর্নমেন্ট যত তাড়াতাড়ি করে এই সংবিধান সংশোধনীটা
আনলেন সেটি অনেক প্রশ্নের অবতারণা করেছে, সমাধানের চাইতে প্রশ্নের অবতারণা বেশি করেছেন। আমার মনে হয় এই পথটিকে আবার সুগম করার জন্য বোধহয় সরকার থেকে উদ্যোগটা প্রথম নিতে হবে। এটা সব সরকারের দায়িত্ব প্রথম উদ্যোগ নেওয়া। আমার মনে হয় সরকারের একটি ঘোষণা দেওয়া উচিত যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের নতুন যে ইন্টারিম গভর্নমেন্টের ফর্মুলাটি করলাম, যদি প্রধান বিরোধী দল বা বিরোধী দল আলোচনায় বসেন, তাহলে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের যে ফর্মুলাটা করা হয়েছে এটিতেও গভর্নমেন্ট সংশোধনী করতে রাজি আছে। সরকারের প্রথমে এই ধরনের একটা ডিক্লারেশন বা ঘোষণা দেওয়া উচিত, তাহলে আমার মনে হয় এই পথটি সুগম হবে। 2 নম্বর আপনি যে প্রশ্নটা করলেন সেটি হচ্ছে যে সিটিং গভর্নমেন্ট এবং সিটিং পার্লামেন্ট। আমি আগেই বলেছি যে সিটিং পার্লামেন্ট নিয়ে নিরপেক্ষ নির্বাচন করা বোধহয় সম্পূর্ণ সফল হবে না। এটি আমরা যে ওয়েস্টমিনিস্টার স্টাইল গভর্নমেন্ট পার্লামেন্ট আমাদের আছে, অর্থাৎ ব্রিটিশ পদ্ধতি যেটা আমরা ফলো করি, পৃথিবীর কোনো দেশেই এটি নাই। অর্থাৎ সব দেশেই পার্লামেন্ট প্রথম বিলুপ্ত করা হয়, তারপরে ইলেকশন হয়। সময়ের ব্যবধান আছে, কোথাও 3 মাস, কোথাও 4 মাস, সেটা পরে প্রশ্ন। আর অ্যাক্টিভ ক্যাবিনেট নিয়ে, অ্যাক্টিভ না মানে ক্যাবিনেট নিয়ে, এটা ইন্টারিম গভর্নমেন্টের একটি ক্যারেক্টারই হচ্ছে ক্যাবিনেট থাকবে। যে পার্টি থাকবে সেই পার্টি ক্যাবিনেট ইলেকশন করবে। তবে হবে যে এখানে ক্যাবিনেট কেবলমাত্র রুটিন ম্যাটার্স গুলো নিয়ে ডিল করবেন, তারা কোনো পলিসি বা নীতি নির্ধারণতে যাবে না। কাজেই ক্যাবিনেট থাকতেই পারে, থাকাই উচিত হবে ইন্টারিম গভর্নমেন্টে, তবে পার্লামেন্ট কোনোভাবেই অ্যাক্টিভ বা জীবিত থাকতে পারবে না। ধন্যবাদ জনাব মন্ডল। আমার সময় শেষ হয়ে আসছে। লাস্ট কোয়েশ্চেন আমি ইকবাল ভাইকে করতে চাই, সেটা হলো এরকম একটা পারসেপশন দেখা যাচ্ছে খবরের কাগজ পড়ে, টেলিভিশন শুনে, টেলিভিশনের টক শো দেখে, বিভিন্ন রকম জনমত জরিপে, যে মানুষের মনে একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে যে এই ইস্যুতে একটা বড় রকমের রাজনৈতিক সংঘাতের দিকে বাংলাদেশ যাচ্ছে। আপনার কি মনে হয়? দেখুন, বাংলাদেশের অভ্যুত্থান যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এই ধরনের ক্রাইসিসের মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশের অভ্যুত্থান হয়েছে এবং রাজনৈতিক অনেক ক্রাইসিস হয়েছে। তার মধ্য দিয়েও কিন্তু এদেশের রাজনৈতিক দলগুলো, এদেশের জনগণ, এদেশের সুশীল সমাজ, এদেশের মিডিয়া তারপরে একটা ক্রাইসিসের মধ্য দিয়ে কিন্তু একটা পথ বের করে নিয়ে আসছে। তো আজকেও একটা ক্রাইসিস তৈরি হয়েছে। আমি কিন্তু আমি পেসিমিস্ট নই, আমি নিরাশাবাদী নই। আমি মনে করি এই ক্রাইসিসের মধ্য দিয়েই এদেশের জনগণ, এদেশের মিডিয়া, এদেশের সুশীল সমাজ এবং রাজনৈতিক দলগুলো তারা একটা পথ বের করে নেবে। কারণ দেশকে একটা মানে যাকে বলে একটা ক্রাইসিসের মধ্যে রেখে কেউ কিন্তু এর মধ্য থেকে কেউ কিন্তু বেনিফিট আদায় করতে পারবে না। প্রফেসর দিলরাজ চৌধুরী, আধা মিনিটের মধ্যে, যে এই সংঘাতকে আপনিও আশঙ্কা করেন? আমিও আশঙ্কা করি সংঘাতের, কারণ আলোচনার পথ যেখানে বন্ধ হয়ে যায় সেখানে সংঘাতই হলো বিকল্প ব্যবস্থা। তবে এটা আমরা কেউই নিরাশবাদ নই। আমরা চাই বাংলাদেশে গণতন্ত্র সুসংগত হোক, কারণ গণতন্ত্র না থাকলে বাংলাদেশও থাকবে না। কিন্তু এখানে আমি মনে করি যে সমঝোতা এবং আলোচনার পথ এখনো খোলা আছে। 2.5 বছর সময় আছে, গঠনমূলক আলোচনা নিয়ে দুই দলই দিয়ে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ জনাব মন্ডল। আমি সংঘাত অবশ্যম্ভাবী মনে করি না। প্রিয় দর্শক, আমরা বৈদ্যুতিক গোলযোগে আবার পড়েছি। আমাদের অনুষ্ঠান আমরা এখানে শেষ করতে হচ্ছে। আমরা আশা করি যে বর্তমানে যে রাজনৈতিক সংকট দেশে বিরাজ করছে, সমঝোতা এবং আলাপ আলোচনার মধ্য দিয়ে সরকার এবং প্রধান বিরোধী দল এবং সংসদে প্রতিনিধিত্বকারী অন্যান্য বিরোধী দল মিলে আমরা একটা সুস্থ সমাধানের পথ খুঁজে পাব। কারণ গণতন্ত্রে আলোচনা এবং সমঝোতাই হচ্ছে আসল কথা। আমরা আশা করি প্রত্যেকটি রাজনৈতিক দল এবং সরকার গণতন্ত্রের এই শর্তের প্রতি সম্মান জানাবে এবং গণতান্ত্রিক সহিষ্ণুতার মধ্য দিয়ে আমরা এই সংকটের অবসান করতে পারবো। এই প্রত্যাশায় আজকের গ্রামীণ ফোন টেলি সময় অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।